হচ্ছে 10,000 MCQ এর মেগা সিরিজ। প্রতিটি প্রশ্নের সঙ্গে থাকবে সঠিক উত্তর ও তার সহজ ব্যাখ্যা। আগের দিন পোস্টে আমি বলেছিলাম যে বায়ুমণ্ডল থেকে প্রথম MCQ সিরিজ আসবে। তো আজকে আমরা প্রথম MCQ ক্লাস 1 করব বায়ুমণ্ডল থেকে। তাহলে চলুন দেখি প্রথম প্রশ্ন বায়ুমণ্ডল থেকে কি থাকছে। প্রথম প্রশ্ন, বায়ুমণ্ডলের সর্বনিম্ন স্তর কোনটি? অপশনগুলোও দেখে নিই। প্রত্যেকটা প্রশ্নের 4টি করে অপশন থাকবে এবং আমাদের লক্ষ্য থাকবে 4টি অপশনেরই ব্যাখ্যা করা। তো বায়ুমণ্ডলের সর্বনিম্ন স্তর কোনটি? তো আগে বলে দিই, বায়ুমণ্ডলের টোটাল 6টি স্তর রয়েছে। তাহলে জানতে হবে এই 6টি স্তর কিসের বেসিসে ভাগ করেছে। তাপমাত্রা বা টেম্পারেচার, তাপমাত্রার ভিত্তিতে বায়ুমণ্ডলের স্তরকে 6টি ভাগে ভাগ করে। এবার এখানে প্রশ্ন যে সব থেকে নিচের স্তর কোনটি, অর্থাৎ এটা যদি পৃথিবী হয়ে থাকে তাহলে একদম ভূপৃষ্ঠের কাছে স্তর কোনটি? কারণ ভূপৃষ্ঠ থেকে 10,000 কিলোমিটার পর্যন্ত রয়েছে কটি স্তর? 6টি স্তর। তাহলে চলুন দেখে নিই। অপশন এ তে রয়েছে থার্মোস্ফিয়ার। না, থার্মোস্ফিয়ার হবে না, থার্মোস্ফিয়ার ওপরে। ঠিক আছে, এই 4টি অপশনের মধ্যে 4th পজিশনে রয়েছে থার্মোস্ফিয়ার। ঠিক আছে, মেসোস্ফিয়ার, মেসোস্ফিয়ারও হবে না, এখানে থার্ড পজিশনে মেসোস্ফিয়ার রয়েছে, কারণ মেসো কথার অর্থই হচ্ছে মধ্যমা বা মধ্যে। ঠিক আছে, স্ট্র্যাটোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার হচ্ছে সেকেন্ড লেয়ার বা সেকেন্ড স্ফিয়ার। স্ট্র্যাটো কথার অর্থই স্তর। ঠিক আছে, তো প্রথম স্তর হচ্ছে ট্রোপোস্ফিয়ার। ঠিক আছে, প্রথম স্তর হচ্ছে ট্রোপোস্ফিয়ার। তাহলে এটা যদি ভূপৃষ্ঠ হয়ে থাকে তার উপরে প্রথম স্তর হচ্ছে ট্রোপোস্ফিয়ার, তার পরবর্তী স্তর হচ্ছে স্ট্র্যাটোস্ফিয়ার, তারপরে মেসোস্ফিয়ার এবং তারপরে রয়েছে থার্মোস্ফিয়ার। ঠিক আছে, টোটাল এভাবে 6টি স্তর রয়েছে। থার্মোস্ফিয়ারের উপরে রয়েছে কি এক্সোস্ফিয়ার, কি এক্সোস্ফিয়ার, এবং এক্সোস্ফিয়ারের উপরে রয়েছে কি ম্যাগনেটোস্ফিয়ার, ম্যাগনেটোস্ফিয়ার। ঠিক আছে, ম্যাগনেটোস্ফিয়ার। চলুন তাহলে নেক্সট প্রশ্নে যাওয়া যাক। নেক্সট প্রশ্ন কি রয়েছে, পৃথিবীর অধিকাংশ আবহাওয়াগত ঘটনা কোথায় ঘটে? পৃথিবীর অধিকাংশ আবহাওয়াগত ঘটনা কোথায় ঘটে? স্ট্র্যাটোস্ফিয়ার হচ্ছে দ্বিতীয়তম স্তর। ঠিক আছে, তো আমরা আবহাওয়াগত ঘটনা কি করি, আমরা কিন্তু দেখতে পাই, ঝড় হচ্ছে, বৃষ্টি হচ্ছে, সাইক্লোন হচ্ছে, সেই আবহাওয়াগত যে সমস্ত ঘটনাগুলো সেটা কিন্তু আমরা চোখে দেখতে পাই। ঠিক আছে, যদি পৃথিবীতে অবস্থিত পৃথিবী থেকে যদি আমরা এগুলো দেখতে পাই তাহলে স্বাভাবিকভাবে আবহাওয়াগত যে ঘটনাগুলো ঘটছে সেগুলো পৃথিবীর কাছের স্ফিয়ারে হচ্ছে, কাছের একটা স্তরেই হচ্ছে। তাহলে এখানে আমাদের পৃথিবীর সব থেকে কাছের স্তর কোনটি, যেখানে মানুষ বসবাস করে, গাছপালা বসবাস করে, বা আমরা চোখের সামনে যা কিছু দেখি সেইগুলো বসবাস করে? কোনটা হবে? স্ট্র্যাটোস্ফিয়ার হবে না, কারণ ভূপৃষ্ঠ থেকে অনেকটাই দূরে স্ট্র্যাটোস্ফিয়ার, সেকেন্ডতম লেয়ার। মেসোস্ফিয়ারও হবে না, কারণ স্ট্র্যাটোস্ফিয়ারের পরবর্তী স্তর হচ্ছে মেসোস্ফিয়ার। ট্রোপোস্ফিয়ার, ট্রোপোস্ফিয়ার হবে কারণ ভূপৃষ্ঠ সংলগ্ন সর্বনিম্ন স্তর বা কাছের স্তর হচ্ছে ট্রোপোস্ফিয়ার, যেখানে মানুষের অবস্থান, আমরা যা কিছু দেখতে পাই সমস্ত কিছুর অবস্থান লক্ষ্য করা যায়, মেঘের অবস্থান লক্ষ্য করা যায়। মোরওভার আবহাওয়াগত যা ঘটনা ঘটে সেই ঘটনাগুলো কিন্তু ট্রোপোস্ফিয়ারে ঘটে থাকে। এক্সোস্ফিয়ারে কখনোই সম্ভব নয়। এক্সো কথার অর্থই হচ্ছে বাইরে, একদম বাইরের স্তর। অতটা বাইরে যদি হতো তাহলে সেখান থেকে বৃষ্টি আমাদের ভূপৃষ্ঠে এসে পৌঁছতোই না। তো এক্সোস্ফিয়ারে এটা কখনোই হবে না। বোঝা গেল? নেক্সট প্রশ্ন দেখে নিই। নেক্সট প্রশ্ন হচ্ছে
উচ্চতার সাথে ট্রোপোস্ফিয়ারের গড় তাপমাত্রা কত হারে কমে? এখানে আমরা যদি অপশন গুলো দেখি, আমরা ম্যাক্সিমাম কি ভুল করি বলুন তো, যে আমরা যখনই প্রশ্ন দেখি সোজা সহজেই সঙ্গে সঙ্গে অপশনে গিয়ে আনসার করে চলে আসি। যখনই দেখব উচ্চতার সাথে ট্রোপোস্ফিয়ারের গড় তাপমাত্রা কত, আমরা যখন অপশন এ তে দেখব 6.05 রয়েছে, তখনই এটাকে আমরা ঠিক করে চলে আসব। আর এই জায়গাটাতেই হয়ে থাকে ভুল। প্রত্যেকটা অপশন আমাদের খুব ভালো করে পড়তে হয়। এখানে 6.05 পার কিলোমিটার রয়েছে, যেটা কখনোই হবে না। অ্যাকচুয়াল কত? 6.5 ডিগ্রি সেলসিয়াস। ঠিক আছে, কখনো বা কখনো বইয়ে কিন্তু 6.4 ডিগ্রিও লেখা থাকে, কারণ অ্যাকচুয়ালটা হচ্ছে 6.47 সামথিং কিছু। ঠিক আছে, কোনো ব্যাপার না, হয় 6.5 থাকবে, ম্যাক্সিমাম ক্ষেত্রে 6.5 থাকবে কিংবা 6.4 থাকবে। ঠিক আছে, এর পরেরটাও দেখুন, অনেকের চোখের ভুলে 5.6ও করে দিতে পারেন, সেটাও কিন্তু ভুল হয়ে যাবে। এবং 9.8 এটা কিসের বলুন তো? 9.8 টি কিসের বলুন তো? 9.8 যে আনসারটি রয়েছে সেটা কিন্তু ড্রাই অ্যাডিয়াবেটিক ল্যাপস রেটের মান। ঠিক আছে, প্রশ্ন কিন্তু এটাও আসতে পারে, ড্রাই অ্যাডিয়াবেটিক ল্যাপস রেটের পার কিমিতে কত ডিগ্রি উষ্ণতা। হ্যাঁ, তো এখানে কত ডিগ্রি উষ্ণতা হয়? ড্রাই অ্যাডিয়াবেটিক ল্যাপস রেটে 9.8 ডিগ্রি সেলসিয়াস পার কিলোমিটার। ঠিক আছে, এবার ড্রাই অ্যাডিয়াবেটিক ল্যাপস রেট কি, এগুলো আমি এখানে বোঝাচ্ছি না। যদি আপনাদের মনে হয় তাহলে আমি পুরো বায়ুমণ্ডল নিয়ে ডিটেলে ক্লাস নিয়ে আসব, কিন্তু এমসিকিউ সিরিজে বোঝালে এমসিকিউ কমপ্লিট হবে না। ঠিক আছে, নেক্সট প্রশ্ন দেখি কি। নেক্সট প্রশ্ন হচ্ছে, ওজোন স্তর প্রধানত কোথায় অবস্থান করে? খুব ভালো প্রশ্ন একটি। ঠিক আছে, ট্রোপোস্ফিয়ারে ওজোনের অবস্থান লক্ষ্য করা যায় না। ট্রোপোস্ফিয়ারে কি মেনলি আবহাওয়াগত ঘটনা ঘটে। ঠিক আছে, ঠিক আছে, যেখানে মেঘ, বৃষ্টি, এই সমস্ত জিনিস আমরা দেখতে পাই, সাইক্লোন, দুর্যোগ, বিপর্যয়, সমস্ত ঘটনা দেখতে পাই, কিন্তু ওজনের অবস্থান সেভাবে দেখতে পায় না। তবুও বলা ভালো 10% ওজন কিন্তু ট্রোপোস্ফিয়ারে লক্ষ্য করা যায়। 10% ওজন ট্রোপোস্ফিয়ারে লক্ষ্য করা যায়, যাকে আবার ব্যাড ওজনও বলা হয়। ব্যাড ওজনও বলা হয়। আচ্ছা, আপনারা কমেন্টে জানান তো, যে 10% ওজনকে ব্যাড ওজন কেন বলা হয়? কেন বলা হয়? ঠিক আছে, 2 নম্বর অপশনে রয়েছে এক্সোস্ফিয়ার। এর আগেই বললাম এক্সো কথার অর্থই বাইরে। ঠিক আছে, ওই একদম বাইরের স্তরে যদি ওজন থাকতো তাহলে সেটা কোনো কাজের হতো না। তো এক্সোস্ফিয়ারের যে বায়ু সেটা খুব পাতলা, সেখানে ওজনের অবস্থান লক্ষ্য করা যায় না। মেসোস্ফিয়ার, মেসোস্ফিয়ারেও ওজনের অবস্থান লক্ষ্য করা যায় না। এই মেসোস্ফিয়ারে যেখানে বায়ুমণ্ডল সেখানেও কিন্তু পাতলা, তো এখানেও লক্ষ্য করা যায় না। সঠিক আনসার হবে স্ট্র্যাটোস্ফিয়ার। স্ট্র্যাটোস্ফিয়ারে 90% ওজন লক্ষ্য করা যায়। আর এই ওজন কিন্তু আমাদের ক্ষতিকর ইউভি রে থেকে প্রোটেক্ট করে। আর এই ওজোন স্ট্র্যাটোস্ফিয়ারে অবস্থানের কারণেই আমাদের পুরো বায়োডাইভার্সিটি রয়েছে সেটা কিন্তু সুরক্ষিত রয়েছে। ঠিক আছে, সুরক্ষিত রয়েছে। আরেকটা কথা বলে রাখি, যেহেতু 90% ওজোন এই স্ট্র্যাটোস্ফিয়ারে লক্ষ্য করা যায়, সেই জন্য স্ট্র্যাটোস্ফিয়ারকে কিন্তু ওজোনোস্ফিয়ারও বলা হয়ে থাকে। ঠিক আছে, ওজোনোস্ফিয়ারও কিন্তু বলা হয়। এটা কিন্তু মনে রাখতে হবে। আর ওজনের অবস্থান কত দূর এটাও আমরা একটু বলে নিই। 15 থেকে 35 কিলোমিটারের মধ্যে ওজনের অবস্থান লক্ষ্য করতে পারি। ঠিক আছে, নেক্সট আমরা দেখব কি, বায়ুমণ্ডলে সর্বাধিক পরিমাণের কোন গ্যাস থাকে? বায়ুমণ্ডলে সর্বাধিক পরিমাণ কোন গ্যাস থাকে? তো বায়ুমণ্ডলে বিভিন্ন ধরনের গ্যাস লক্ষ্য করা যায়। সেখানে আমরা অক্সিজেনের অবস্থান লক্ষ্য করি। অক্সিজেন, অর্গন, নাইট্রোজেন, কার্বন ডাই অক্সাইড, মিথেন, সমস্ত গ্যাস এখানে রয়েছে। সেখানে অক্সিজেনের পরিমাণ কত, এই পরিমাণগুলো একটু জেনে রাখতে হবে। অক্সিজেনের পরিমাণ হচ্ছে 20.95%। ঠিক আছে, অক্সিজেন কতটা ইম্পর্টেন্ট আমাদের বলার
প্রয়োজনীয়তা নেই মনে হয়। সকলেই আমরা জানি অক্সিজেন কতটা প্রয়োজনীয়। নেক্সট অপশন হচ্ছে অর্গন। অর্গন নয়, অর্গন অনেক কম পরিমাণে থাকে, 0.93% থাকে। ঠিক আছে, এবং এটি একটি নিষ্ক্রিয় গ্যাস, এটাও মনে রাখতে হবে। ঠিক আছে, এটি একটি নিষ্ক্রিয় গ্যাস। নেক্সট হচ্ছে নাইট্রোজেন, একদম সঠিক অ্যান্সার। নাইট্রোজেনের পরিমাণ অনেকটাই থাকে, 78.08%। 78.08%। কার্বনের পরিমাণও কম থাকে, 0.33%। একটা সময় পরীক্ষায় কার্বনের কত পার্সেন্ট পাওয়া যায় এটা কিন্তু খুব পরীক্ষায় আসে। সেখানে অপশন 0.30%, 0.003%, এইভাবে কিন্তু অপশনস গুলো দেওয়া থাকে, তাতে করে কি হয়, কনফিউশন ক্রিয়েট হয় এবং ভুল আনসার দিয়ে আসে। ঠিক আছে, নেক্সট আমরা দেখছি প্রশ্ন কি রয়েছে। নেক্সট প্রশ্ন, নিচের কোনটি পরিবর্তনশীল গ্যাস? আমাদের বায়ুমণ্ডলে বিভিন্ন ধরনের গ্যাস থাকে এবং সেখানে মানে সমস্ত গ্যাসকে দুটো ক্যাটাগরিতে ভাগ করা হয়। একটি ক্যাটাগরি কি স্থায়ী গ্যাস এবং আরেকটি হচ্ছে অস্থায়ী বা পরিবর্তনশীল গ্যাস। স্থায়ী গ্যাস কাদের বলা হয়? যাদের পরিমাণ বায়ুমণ্ডলে একটা পার্মানেন্টলি ভাবে থাকে, একদম সবসময় স্থায়ীভাবে বায়ুমণ্ডলে এদের অবস্থান লক্ষ্য করা যায়। আর পরিবর্তনশীল গ্যাস হচ্ছে যাদের পরিমাণ পরিবর্তন হতে থাকে, জায়গা টু জায়গা বা এরিয়া টু এরিয়া এদের ভ্যারি করে। তো প্রথম অপশন হচ্ছে নাইট্রোজেন। নাইট্রোজেন একদম হবে না। নাইট্রোজেন সবসময় মানে বায়ুমণ্ডলে দীর্ঘস্থায়ীভাবে থাকে, স্থায়ীভাবে থাকে। ঠিক আছে, এবং খুব বেশি পরিবর্তন এখানে হয় না, বায়ুমণ্ডলে সব থেকে বেশি পরিমাণে নাইট্রোজেন থাকে। নেক্সট হচ্ছে অক্সিজেন। অক্সিজেনও হবে না, কারণ অক্সিজেনও হচ্ছে একটি স্থায়ী গ্যাস। ঠিক আছে, আর এটি আমরা জানি জীবের শ্বাস প্রশ্বাস এবং দহনের জন্য অপরিহার্য। নেক্সট হচ্ছে অর্গন। অর্গনও হবে না, কারণ অর্গনও হচ্ছে একটি স্থায়ী, সাথে কি একটু আগেই বললাম নিষ্ক্রিয় গ্যাস। ঠিক আছে, নেক্সট অপশন রয়েছে কার্বন ডাই অক্সাইড, যেটা একদম সঠিক। কার্বন ডাই অক্সাইড কিন্তু এরিয়া বেসিসে পরিবর্তন হয়। যেখানে শিল্প রয়েছে, যেখানে যে জায়গাগুলোতে বৃক্ষছেদন হচ্ছে, বন উজাড় করে দিচ্ছে, ঠিক আছে, নগরায়ন হচ্ছে, সেই সমস্ত জায়গাগুলোতে কিন্তু কার্বন ডাই অক্সাইডের পরিমাণ পরিবর্তন হচ্ছে। বোঝা গেল? তাহলে আমরা নেক্সট প্রশ্নে চলে যাই। নেক্সট কি প্রশ্ন রয়েছে দেখি। পৃথিবীর মোট বায়ুমণ্ডলের 75% ভর কোথায় কেন্দ্রীভূত রয়েছে? অপশন দেখুন, চারটি রয়েছে। আমরা প্রথমেই বলে রাখি, বেশির ভর কোথায় থাকবে? পৃথিবী পৃষ্ঠ সংলগ্ন, পৃথিবীর কেন্দ্র সংলগ্ন এরিয়াতেই থাকবে। তাই তো, কেন থাকবে? পৃথিবীর অভিকর্ষ বলের জন্য। অভিকর্ষ বলের জন্য। আর অভিকর্ষ বল কোথায় থাকে? ভূপৃষ্ঠের মানে কেন্দ্রের কাছাকাছি থাকে। তো আমাদের দেখতে হবে ভূপৃষ্ঠের কাছের কোন স্তরটি রয়েছে বা কোন স্ফিয়ারটি রয়েছে, যেখানে 75% ভর কেন্দ্রীভূত অবস্থায় রয়েছে। তো প্রথম অপশন হচ্ছে মেসোস্ফিয়ার, জানি এটা 3য় নম্বর স্তর, তো এখানে তো হবেই না। 3 নম্বর হচ্ছে থার্মোস্ফিয়ার, মেসোস্ফিয়ারের ওপরে অবস্থিত, এখানেও হবে না। এখানে বায়ু মানে মেসোস্ফিয়ার, থার্মোস্ফিয়ার, এক্সোস্ফিয়ারে বায়ু কিন্তু পাতলা থাকে, তো এখানে তো হবে না। তাহলে অপশন কি হবে? ডেফিনেটলি ট্রোপোস্ফিয়ারে। 70% ভর কিন্তু ট্রোপোস্ফিয়ারেই থাকে, এবং ম্যাক্সিমাম জিনিস কিন্তু ট্রোপোস্ফিয়ারেই থাকে। ভর বলুন, ধুলো বালি কণা সমস্ত কিছুই ট্রোপোস্ফিয়ারে বেশি থাকে। ঠিক আছে, জলীয় বাষ্প বেশি কোথায় থাকে? ট্রোপোস্ফিয়ারে থাকে। নেক্সট প্রশ্ন হচ্ছে বায়ুচাপ পরিমাপের যন্ত্র কোনটি? এগুলো খুব ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসে। ঠিক আছে, তো প্রথম দেখুন অপশন রয়েছে হাইগ্রোমিটার, এটা ভুল হবে। হাইগ্রোমিটারের সাহায্যে কি মাপা হয়? আর্দ্রতা মাপা হয়। কি মাপা হয়? আর্দ্রতা পরিমাপক যন্ত্রের নাম হচ্ছে হাইগ্রোমিটার। সঠিক উত্তর হচ্ছে ব্যারোমিটার। বায়ুচাপ পরিমাপক যন্ত্রের নাম ব্যারোমিটার, এটা কিন্তু মনে রাখতে হবে। নেক্সট অ্যানিমোমিটার। অ্যানিমোমিটার কি করে? গতিবেগ, বায়ুর গতিবেগ মাপক যন্ত্রের নাম হচ্ছে অ্যানিমোমিটার। রেন গজ। রেন গজ নাম শুনেই বুঝতে পারছি বৃষ্টি মাপক যন্ত্র। বৃষ্টিপাতের
কতটা বৃষ্টিপাত হচ্ছে সেই বৃষ্টিপাতের পরিমাপের মাপে অংশগ্রহণ করে বা পরিমাপ করা হয় রেইন গজের মাধ্যমে। বোঝা গেল? নেক্সট প্রশ্নের আমরা যাই। নেক্সট প্রশ্ন কি রয়েছে? বায়ুর আর্দ্রতা মাপা হয় কোন যন্ত্রের সাহায্যে? আপনারাই বলুন তো, বায়ুর আর্দ্রতা মাপা হয় কোন যন্ত্রের সাহায্যে? একটু আগেই বললাম হাইগ্রোমিটার। একদম সঠিক উত্তর হচ্ছে হাইগ্রোমিটার। নেক্সট ব্যারোমিটার। এখানে কি বলা হচ্ছে? ব্যারোমিটারের সাহায্যে কি মাপা হয়? বায়ুর চাপ মাপা হয়, একদম। সেক্সট্যান্ট। এই সেক্সট্যান্ট কিসের কাজে ব্যবহৃত হয়? এটা একটু মাথায় রাখতে হবে যে এটা কিন্তু কোন পরিমাপক যন্ত্র? কোন পরিমাপক যন্ত্র? সরি, কোন পরিমাপক যন্ত্র? তাহলে কাদের কাজে ব্যবহৃত হয়? নৌ চালনায় ব্যবহৃত হয়। নৌ চালনায় ব্যবহৃত হয়। ঠিক আছে? জ্যোতির্বিজ্ঞানে কোন নির্ণয় করতে সেক্সট্যান্ট যন্ত্র ব্যবহৃত হয়? নেক্সট রয়েছে অ্যানিমোমিটার। অ্যানিমোমিটার কি? আমি একটু আগেই বললাম, আপনারা আবার এটা বলুন যে অ্যানিমোমিটার কোন যন্ত্র? ঠিক আছে? নেক্সট প্রশ্ন, বায়ুর গতিবেগ পরিমাপক করা হয় কোন যন্ত্রের সাহায্যে? আশা করি আপনারা উত্তরটি এখানে পাবেন। ব্যারোমিটার হবে কি? না, ব্যারোমিটারে কি বলুন? উইন্ড ভেন। উইন্ড ভেনটা কি? বায়ুর দিক নির্দেশ করে। উইন্ড ভেন কি করে? বায়ুর দিক নির্দেশ করে। বায়ুর দিক নির্দেশ করে। তাহলে বায়ুর দিক নির্দেশক যন্ত্রের নাম কি? উইন্ড ভেন। অ্যানিমোমিটারের সাহায্যে কি করা হয়? একদম ঠিক, বায়ুর গতিবেগ পরিমাপ করা হয়। হাইগ্রোমিটারের সাহায্যে কি হয়? আর্দ্রতা পরিমাপ করা হয়। এইভাবে প্র্যাকটিস করলে কিন্তু ভালো মতো মুখস্থ হয়ে যায় কি, তাই তো? চলুন তাহলে পরের প্রশ্নে যাওয়া যাক। ওজোন স্তর সূর্যের কোন রশ্মিকে শোষণ করে? কোন রশ্মিকে শোষণ করে? ইনফ্রারেড কে? না, ইনফ্রারেড কে কিন্তু ওজোন স্তর শোষণ করে না। ইনফ্রারেড মূলত কি করে? তাপ বিকিরণ বহন করে। কি করে? তাপ বিকিরণ বহন করে, বহন করে থাকে। হ্যাঁ, এখানে মানে ইনফ্রারেড কে বেশি শোষণ করে বলুন তো? CO2। CO2 সব থেকে বেশি পরিমাণে ইনফ্রারেড কে শোষণ করে থাকে। নেক্সট হচ্ছে দৃশ্যমান আলো। কখনোই দৃশ্যমান আলো হবে না, কারণ দৃশ্যমান আলো কি করে? বায়ুমণ্ডলকে ভেদ করে পৃথিবীতে পৌঁছে যায়। ঠিক আছে? এটা কোনোভাবেই ওজোন শোষণ করে নেয় না। শোষণ করলে বায়ুমণ্ডলে কখনোই আসতো না। 3 নম্বর হচ্ছে অতি বেগুনি রশ্মি বা ইউভি। একদম সঠিক আনসার। ইউভি সূর্যরশ্মির মানে সূর্যের এই ইউভি রশ্মিকে ওজোন স্তর শোষণ করে নেয় এবং এই ক্ষতিকর ইউভি থেকে আমাদের পুরো বায়োডাইভার্সিটিকে প্রোটেক্ট করে ওজোন স্তর। এই জন্য তো ওজোন স্তরকে ছাতাও বলা হয়ে থাকে। ঠিক আছে? এবার ইউভি 3 ধরনের হয়ে থাকে, ইউভি এ, ইউভি বি এবং ইউভি সি। সি হচ্ছে সব থেকে বেশি ক্ষতিকর। সি এর 100% কি অ্যাবজর্ব করে নেয়, শোষণ করে নেয় অতি বেগুনি রশ্মি মানে ওজোন। এবং বি এর 50%, বি হচ্ছে সি এর তুলনায় কম ক্ষতিকর এবং 50% ওজোন সেটাকে অ্যাবজর্ব করে নেয়, শোষণ করে নেয়। 50% কে পারে না, সেটা ভূপৃষ্ঠে চলে আসে। এ খুব একটা সমস্যা করে না। আর এই 50% এর জন্যই কিন্তু আমরা সানস্ক্রিন ইউজ করে থাকি। বোঝা গেল? নেক্সট অপশনে কি দেখলাম? দেখছি এক্স-রে। এক্স-রে কখনোই হবে না। এক্স-রে কে কে তাহলে শোষণ করে বেশি? আয়োনোস্ফিয়ার বা থার্মোস্ফিয়ার। থার্মোস্ফিয়ার বা আয়োনোস্ফিয়ার। ঠিক আছে? আয়ন মণ্ডল। আয়ন মণ্ডল। আচ্ছা, এমসিকিউ গুলো পুরো ক্লিয়ার হচ্ছে তো? একটু জানাবেন। না আরো বেশি ডিটেলে চান সেটাও কিন্তু জানাবেন, তাহলে আমি বুঝতে পারবো। ঠিক আছে? না হলে বুঝতে পারবো না। নেক্সট প্রশ্ন কি? কোন স্তরে তাপমাত্রা উচ্চতার সাথে বৃদ্ধি পায়? এই যে আমি প্রথমেই বললাম যে বায়ুমণ্ডলের যে 6টি স্তর আছে তাকে কিসের ভিত্তিতে ভাগ করা হচ্ছে? তাপমাত্রার ভিত্তিতে ভাগ করা হচ্ছে।
ঠিক আছে, কোথাও তাপমাত্রা বাড়ছে, কোথাও তাপমাত্রা কমছে, এই অনুযায়ী তো ভাগ করা হয়েছে। তাহলে আমরা দেখবো অপশন গুলো আগে দেখে নিই। এখানে 4টি অপশন রয়েছে, সেই 4টি অপশনের মধ্যে কোনো একটিতে তাপমাত্রা উচ্চতার সাথে বৃদ্ধি পায়। ট্রপোস্ফিয়ারে দেখেছি কখনোই হবে না, কারণ এটি উচ্চতা বৃদ্ধির সাথে তাপমাত্রা বাড়ে না, কমে। কত ডিগ্রি করে কমে? 6.5 ডিগ্রি সেলসিয়াস পার কিমি করে কমতে থাকে, তাহলে এখানেও হবে না। মেসোস্ফিয়ারেও কমতে থাকে, ঠিক আছে, মেসোস্ফিয়ারেও কমতে থাকে। শীতলতম স্তর বলা হয়ে থাকে মেসোস্ফিয়ারকে, কারণ মেসোস্ফিয়ারের বিস্তার হচ্ছে 80 কিলোমিটার পর্যন্ত ভূপৃষ্ঠ থেকে। সেই 80 কিলোমিটারের কাছে কিন্তু মেসোস্ফিয়ারের তাপমাত্রা 97 ডিগ্রি সেলসিয়াস, -97 ডিগ্রি সেলসিয়াস হয়ে থাকে, শীতলতম স্তর বলা হয়ে থাকে। স্ট্র্যাটোস্ফিয়ার, একদম ঠিক সঠিক আনসার হবে স্ট্র্যাটোস্ফিয়ার। স্ট্র্যাটোস্ফিয়ারে কিন্তু উচ্চতার সাথে উষ্ণতা বৃদ্ধি পায়। কেন বৃদ্ধি পায়? কারণ এখানে ওজোনের অবস্থান লক্ষ্য করা যায়। আর ওজোন কি করে, মানে সূর্যের তাপকে শোষণ করে আরো বেশি গরম হয়ে যায়, ওজোন নিজেই গরম হয়ে যায়, যার কারণে সেই স্তরটাকে আরো বেশি গরম করে দেয়। কারণ 90% ওজোন এই স্ট্র্যাটোস্ফিয়ারে অবস্থান করে। এবার ওজোন যদি সূর্যের রশ্মিকে শোষণ করে নিয়ে নিজে গরম হয়ে যায়, তাহলে ডেফিনেটলি কি হবে, স্ট্র্যাটোস্ফিয়ারও গরম হবে। তাহলে স্ট্র্যাটোস্ফিয়ারে উচ্চতা বৃদ্ধির সাথে সাথে উষ্ণতা বৃদ্ধি পায়, ঠিক আছে। কিন্তু যদি বলা হয় ইনভার্সন অফ টেম্পারেচার কোথায় লক্ষ্য করা যায়, সেক্ষেত্রে মানে উষ্ণতার বৈপরীত্যতা কোথায় লক্ষ্য করা যায়, সেক্ষেত্রে স্ট্র্যাটোস্ফিয়ার হবে না, কিন্তু সেক্ষেত্রে কি হবে, ট্রোপোস্ফিয়ার হবে। কেন হবে বলুন তো, কমেন্টে জানান। নেক্সট হচ্ছে এক্সোস্ফিয়ার। এক্সোস্ফিয়ার এক্সোস্ফিয়ার একদম বাইরের স্তর, এখানে উষ্ণতা বৃদ্ধি পায়, কিন্তু এক্সোস্ফিয়ারে উষ্ণতা বৃদ্ধি পায়, কিন্তু এক্সোস্ফিয়ার একদম বাইরের স্তর। তো এটাকে এখানেও কিন্তু এক্সোস্ফিয়ার যে আনসারটি এখানে কিন্তু হবে না। এখানে গ্যাস কিন্তু সবসময় পাতলা থাকে, এটা মনে রাখতে হবে। নেক্সট প্রশ্ন, মিটিওর বা উল্কা প্রধানত কোন স্তরে পুড়ে ছাই হয়ে যায়? এটা আপনারা সকলেই জানেন। প্রথম অপশন ট্রোপোস্ফিয়ার, একদম না। ট্রোপোস্ফিয়ারে যদি উল্কা আসতো তাহলে অনেক বেশি বায়োডাইভার্সিটির ক্ষতি হয়ে যেত, অনেক বেশি মানে কিছু কিছু জীব পুরো নিঃস্ব হয়ে যেত, ঠিক আছে। স্ট্র্যাটোস্ফিয়ারেও হবে না, স্ট্র্যাটোস্ফিয়ার পর্যন্ত উল্কা এসে পৌঁছয়ই না। ম্যাক্সিমাম উল্কা কিন্তু একদম ওপরেই পুড়ে ছাই হয়ে যায়, কিছু কয়েকটা থাকে যেটা চলে আসে, সেটা কিন্তু মেসোস্ফিয়ারে এসে পুড়ে ছাই হয়ে যায়। মেসোস্ফিয়ারের পর কিন্তু আর আসতে পারে না, ঠিক আছে। থার্মোস্ফিয়ারেও পুড়ে ছাই হয় না, থার্মোস্ফিয়ারকে ভেদ করে মেসোস্ফিয়ারে চলে আসে এবং মেসোস্ফিয়ারে এসে পুড়ে ছাই হয়ে যায়। এই ছাইকে কেন্দ্র করে একটি মেঘ সৃষ্টি হয়। কি মেঘ সৃষ্টি হয় বলুন তো, কি মেঘ সৃষ্টি হয় বলুন তো? নকটিলুসেন্ট মেঘ, নকটিলুসেন্ট মেঘ, ঠিক আছে। নেক্সট প্রশ্ন কি, আয়ন মণ্ডল কোন স্তরের অংশ? ইম্পর্টেন্ট ওয়ান। ট্রোপোস্ফিয়ারের অংশ নয়, কারণ ট্রোপোস্ফিয়ারে কোনো আয়নের অবস্থান লক্ষ্য করা যায় না। ট্রোপোস্ফিয়ারে আবহাওয়াগত ঘটনা লক্ষ্য করা যায়, আয়নের অবস্থান লক্ষ্য করা যায় না। আর স্ট্র্যাটোস্ফিয়ারে ওজনের অবস্থান লক্ষ্য করা যায়, ওজোন মণ্ডল বলা হয়, কিন্তু আয়ন মণ্ডল নয়। থার্মোস্ফিয়ার, একদম ঠিক, থার্মোস্ফিয়ারকে আয়ন মণ্ডল বলা হয়। কেন? আয়নের অবস্থানের জন্য, আয়নের উপস্থিতি লক্ষ্য করা যায়, ইলেকট্রন প্রোটন এই সমস্ত আয়নের উপস্থিতি লক্ষ্য করা যায়। আর এই আয়নের উপস্থিতি লক্ষ্য করা যায় বলে কিন্তু মেরু জ্যোতি লক্ষ্য করা যায়, লক্ষ্য করা যায়, ঠিক আছে। মেসোস্ফিয়ারও হবে না, কারণ মেসোস্ফিয়ার সব থেকে শীতলতম স্তর, এখানেও কিন্তু আয়নের উপস্থিতি লক্ষ্য করা যায় না। রেডিও তরঙ্গ প্রতিফলিত হয় কোথায়? ট্রোপোস্ফিয়ারে একদম হবে না, মেসোস্ফিয়ারেও হবে না,
হবে কোথায়? আয়ন মণ্ডলে। একদম সঠিক আনসার। আয়ন মণ্ডলে গিয়ে রেডিও তরঙ্গ প্রতিফলিত হয়ে আসে। ঠিক আছে, এবার রেডিও তরঙ্গ কেন প্রতিফলিত হয় ট্রোপোস্ফিয়ারে, মেসোস্ফিয়ারে, বা নেক্সট যে অপশন রয়েছে এক্সোস্ফিয়ারে কেন প্রতিফলিত হয় না? কারণ ট্রোপোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, এক্সোস্ফিয়ারে এখানে আয়নিত কণা নেই, যে কণা দ্বারা প্রতিফলিত হয়ে ফিরে আসবে। এটি মাত্র আয়নমণ্ডলেই আয়ন কণা রয়েছে, এবং এই আয়ন কণা কারণেই কিন্তু এই রেডিও তরঙ্গ প্রতিফলিত হয়ে চলে আসে, আর যার কারণে কিন্তু টিভি, রেডিও এই সমস্ত জিনিস আমরা দেখতে শুনতে পাই। ক্লিয়ার? নেক্সট প্রশ্ন, ট্রোপোপজ কি? ঠিক আছে, আমরা যেমন কি একটা এরিয়া থেকে, মানে একটা বাড়ি থেকে আরেকটা বাড়ির মধ্যে একটা সীমারেখা রয়েছে, একটি দেশ থেকে আরেকটা দেশের মধ্যে আমরা বলতে পারি এই জায়গাটা ক্রস করলে এটি পাকিস্তান, বা এটি ক্রস করলে এটি বাংলাদেশ বা আফগানিস্তান, এরকম আমরা বলতে পারি। তো এখানেও যে আমরা 6টি স্তর রয়েছে, তাহলে একটি স্তরের পর যে আরেকটি স্তর রয়েছে, ট্রোপোস্ফিয়ারের ওপর স্ট্র্যাটোস্ফিয়ার রয়েছে, স্ট্র্যাটোস্ফিয়ারের ওপর মেসোস্ফিয়ার রয়েছে। তো একটা তো বর্ডার এরিয়া রয়েছে, একটা জায়গা রয়েছে, যার পর অন্য একটা স্ফিয়ার চলে আসছে। তো 2 থেকে 4 কিলোমিটার প্রত্যেকটা লেয়ারে, যদি পৃথিবী হয়, প্রথম স্তর হচ্ছে ট্রোপোস্ফিয়ার, ঠিক আছে, তার পরবর্তীতে স্ট্র্যাটো শুরু হয়ে যাচ্ছে। ঠিক আছে, তো এই যে 2 থেকে 4 কিলোমিটার এরিয়া জুড়ে কোনো বায়ু প্রবাহ লক্ষ্য করা যায় না, বায়ু একদম থেমে থাকে, কিচ্ছু লক্ষ্য করা যায় না, একদম নর্মাল, কোনো বায়ু প্রবাহ হয় না। সেই বায়ু প্রবাহ হয় না, সেই 2 থেকে 4 কিলোমিটার জায়গাটাকে পজ বলা হয়। ঠিক যেরকম আমরা ভিডিও পজ করে দিলে ভিডিও চলে না, গান পজ করে দিলে গান চলে না, ঠিক এরকম এখানে বায়ু চলে না। ঠিক আছে, তো প্রত্যেকটা স্তরের উপরে একটি করে পজ রয়েছে। বা তার মানে দুটো স্ফিয়ারের মাঝে একটি পজ রয়েছে। তো এবং যে স্ফিয়ারের ওপরে পজ রয়েছে তার নাম অনুসারে সেই পজের নাম হয়। যেমন ট্রোপোস্ফিয়ারের ওপর যে পজ রয়েছে তাকে আমরা কি বলবো? ট্রোপোপজ। তাহলে ট্রোপোস্ফিয়ারের ওপর হবে। ট্রোপোস্ফিয়ারের ওপরের লেয়ার কি? স্ট্র্যাটোস্ফিয়ার। তাহলে ট্রোপোস্ফিয়ার এবং স্ট্র্যাটোস্ফিয়ারের ওপর ট্রোপোপজ দেখা যায়। সেম কি স্ট্র্যাটোস্ফিয়ার এবং মেসোস্ফিয়ারের সীমাতে কি হবে? স্ট্র্যাটোপজ, একদম স্ট্র্যাটোপজ হবে। ঠিক মেসোস্ফিয়ার এবং থার্মোস্ফিয়ারের ওপর মেসোপজ, মেসোপজ হবে। এবং থার্মোস্ফিয়ার এবং এক্সোস্ফিয়ারের মাঝে কি হবে? এক্সোপজ। থার্মোস্ফিয়ার এবং এক্সোস্ফিয়ারে হবে থার্মোপজ, সরি থার্মোপজ। ঠিক আছে, থার্মোপজ বা এক্সোপজ, এক্সো বেস বলা হয়। ক্লিয়ার? নেক্সট প্রশ্ন কি, বায়ুমণ্ডলে জলীয় বাষ্পের প্রধান উৎস কি? মানে বায়ুমণ্ডলে যে জলীয় বাষ্প লক্ষ্য করি সেটার প্রধান উৎস কি? ঠিক আছে, আগে বলে রাখি যে বায়ুমণ্ডলে জলীয় বাষ্প পাওয়া যায় তার 97%, 90 to 97% কিন্তু পৃথিবী থেকে 6 কিলোমিটারের মধ্যে অবস্থান করে। পৃথিবী থেকে 6 কিলোমিটারের মধ্যে ম্যাক্সিমাম জলীয় বাষ্পের অবস্থান লক্ষ্য করা যায়। তাহলে এই জলীয় বাষ্পের প্রধান উৎস কি? আগ্নেয়গিরি হবে না। আগ্নেয়গিরি থেকে যখন অগ্ন্যুৎপাত হয় কিছুটা জলীয় বাষ্প নির্গত হয়, কিন্তু আমাদের বায়ুমণ্ডলে যে জলীয় বাষ্প রয়েছে পুরোটাই কিন্তু আগ্নেয়গিরি থেকে, মানে আগ্নেয়গিরি মেন প্রধান উৎস নয়। ঠিক আছে, প্রধান উৎসের বলেছে একদম যে আগ্নেয়গিরি থেকেই জলীয় বাষ্প হয় এবং সেখান থেকে ঘনীভূত হয়ে বৃষ্টিপাত হয়, এমন ঘটনা কিন্তু হয় না। নেক্সট মরুভূমি, না, মরুভূমিতেও বাষ্পীভবন হয় কিন্তু সেটাও প্রধান উৎস হতে পারে না। শিলা, না শিলাতে তো হবেই না, একদম হবে না। তাহলে 4 নম্বর অপশনে কি রয়েছে? সমুদ্র, নদী ও উদ্ভিদের বাষ্পীভবন, একদম সঠিক আনসার। পৃথিবীতে গড় বায়ুচাপ কত সমুদ্রপৃষ্ঠ থেকে? এটা তো আমরা এক্সাক্ট জানি যে 1013.25 MB, এটাই হবে সঠিক, বাকিগুলো কিন্তু এমনি দেওয়া রয়েছে। নিম্নের কোনটি স্থায়ী গ্যাস নয়? প্রথমেই আমি বলেছি যে বায়ুমণ্ডলে যে গ্যাস রয়েছে সেটাকে দুটো ভাগে ভাগ করা হয়। তো এখানে অপশনস গুলো দেখি যে কোনটি স্থায়ী গ্যাস নয়। আমরা জানি নাইট্রোজেন, অক্সিজেন এগুলো কিন্তু স্থায়ী গ্যাস, অর্গনও স্থায়ী গ্যাস। পরিবর্তনশীল গ্যাস হচ্ছে কার্বন ডাই অক্সাইড।
ঠিক আছে, এবং একে পরিবর্তনশীল গ্যাস কেন বলা হয় আপনারা জানান। ঠিক আছে, বায়ুমণ্ডলের সর্বোচ্চ স্তর কোনটি? আমরা প্রথম প্রশ্নে পড়েছিলাম সর্বনিম্ন স্তর কোনটি, এখানে আমরা পড়বো সর্বোচ্চ স্তর কোনটি। তো প্রথম স্তর কি, প্রথম স্তর কি বলি, প্রথম স্তর স্ট্রোপোস্ফিয়ার। ঠিক আছে, দ্বিতীয় স্তর কি স্ট্র্যাটোস্ফিয়ার, শুধু স্ট্র্যাটো এভাবে লিখছি। 3 নম্বর মেসোস্ফিয়ার, 4 নম্বর থার্মোস্ফিয়ার। ঠিক আছে, এখানে 4টি অপশন দিয়েছে, এবং 5 নম্বর হবে কি এক্সোস্ফিয়ার, এবং 6 নম্বর হবে ম্যাগনেটোস্ফিয়ার। ঠিক আছে, তাহলে এখানে সর্বোচ্চ স্তর যেখানে 4টি অপশন রয়েছে, থার্মোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, এক্সোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, সেই 4টির মধ্যে আনসার হবে থার্মোস্ফিয়ার, সবার উপরে রয়েছে। থার্মোস্ফিয়ারের নিচে রয়েছে মেসোস্ফিয়ার, থার্মোস্ফিয়ারের রয়েছে, সরি এখানে এক্সোস্ফিয়ার রয়েছে, তো সঠিক উত্তর হবে এক্সোস্ফিয়ার। থার্মোস্ফিয়ারও হবে না, কারণ থার্মোস্ফিয়ারের ওপরে রয়েছে এক্সোস্ফিয়ার। প্রথমে এই 4টি অপশনের মধ্যে প্রথমে হবে স্ট্র্যাটোস্ফিয়ার, তারপর মেসোস্ফিয়ার, তারপর থার্মোস্ফিয়ার, তারপর এক্সোস্ফিয়ার। ঠিক আছে, নেক্সট প্রশ্ন হচ্ছে পৃথিবীর পৃষ্ঠ উত্তপ্ত হয় মূলত কি কারণে? খুব একটা ভালো প্রশ্ন। সরাসরি সূর্য রশ্মিতে কি মানে উত্তপ্ত হয়? না, সরাসরি সূর্য রশ্মিতে কিন্তু উত্তপ্ত হয় না। কেন হয় না? কারণ সূর্য যে শর্ট ওয়েভে আসে সেটা পুরো বায়ুমণ্ডলকে, সূর্য কি হয়, সূর্য রশ্মি শর্ট ওয়েভে আসে, লং ওয়েভে যায়। ঠিক আছে, এটা যদি সূর্য হয় তাহলে এটাকে শর্ট ওয়েভ বলে, আর এটা লং ওয়েভে রিটার্ন যায়। ঠিক আছে, লং ওয়েভে রিটার্ন যায়, আমি এটা লিখে, ঠিক আছে, লং ওয়েভে রিটার্ন যায়। তো সূর্য থেকে যে শর্ট ওয়েভে আসছে সেটা কিন্তু বায়ুমণ্ডলকে ভেদ করে ভূপৃষ্ঠে পৌঁছে যাচ্ছে, কিন্তু এই পৃথিবীর পৃষ্ঠে পৌঁছে গিয়ে যে পৃথিবী পৃষ্ঠ মানে তাপ শোষণ করে গরম হয়ে যাচ্ছে এরকম নয়, কিন্তু তারপরে কিন্তু আবার বিকিরণ করে দিচ্ছে, যেই কারণে কিন্তু পৃথিবী পৃষ্ঠে উত্তপ্ত হওয়ার মূল কারণ শুধুমাত্র সরাসরি সূর্য রশ্মি নয়। ঠিক আছে, নেক্সট অপশন স্থলভাগ থেকে বিকিরণ, স্থলভাগ থেকে বিকিরণ। তো 3 নম্বর অপশন পরিচলন এবং সঞ্চালন। তো এগুলোও হবে না, কেন হবে না বলছি, তার আগে সঠিক আনসারটা বলে নিই, যে স্থলভাগ থেকে বিকিরণে হবে এটি সঠিক আনসার। কেন? কারণ পৃথিবী পৃষ্ঠ সূর্যরশ্মি শোষণ করে উত্তপ্ত করে। তাহলে যে এই সূর্যরশ্মি আসছে ভূপৃষ্ঠে, তো এই সূর্যরশ্মি ভূপৃষ্ঠে আসছে, স্থলভাগে আসছে, এবং স্থলভাগকে প্রথমে মানে গরম করছে এবং লং ওয়েভের দ্বারা রিটার্ন হয়ে যাচ্ছে। ঠিক আছে, লং ওয়েভের দ্বারা রিটার্ন হয়ে যাচ্ছে। তো এই যে এর ফলে কি হচ্ছে, যে বায়ুমণ্ডলের নিচের অংশ কিন্তু উত্তপ্ত হয়ে যাচ্ছে। ঠিক আছে, উত্তপ্ত হয়ে যাচ্ছে, যেই কারণে প্রধান হবে স্থলভাগ থেকে বিকিরণ। পরিচলনে হবে না, কেন? কারণ পরিচলন, কন্ডাকশন কাকে বলছে? কন্ডাকশন বলা হচ্ছে বায়ু যখন ওপরে ওঠে এবং ঠান্ডা বায়ু নিচে নামা। ঠিক আছে, তাহলে মানে সঞ্চালন মানে কি, সরি এখানে সঞ্চালন, সঞ্চালন মানে কি, গরম হাওয়া ভূপৃষ্ঠের যখন এই জায়গাটি হাওয়া গরম হচ্ছে সেটা হালকা হয়ে ওপরে উঠে যাচ্ছে এবং ঠান্ডা হয়ে ভারী হয়ে নিচে নেমে যাচ্ছে, এটাকে বলা হয় কনভেকশন বা সঞ্চালন। পরিচলন কাকে বলছে? যে এটি ভূপৃষ্ঠ, ঠিক আছে, বা মাটি যদি বলি, এর সংস্পর্শে যে বায়ু থাকে সেটাকে গরম করে, এই সংস্পর্শের বায়ু মানে মাটিকে গরম করে। তো শুধুমাত্র ওইটুকু গরম করলে মানে প্রধান কারণ এটা হয়ে যায় না, স্থলভাগ থেকে বিকিরণের মাধ্যমেই পৃথিবী পৃষ্ঠ উত্তপ্ত হয়, এটি হচ্ছে প্রধান কারণ। বোঝা গেল? যদি কোনো প্রশ্ন বুঝতে অসুবিধা হয় আমাকে অবশ্যই জানাবেন, আমি আবারও বুঝিয়ে দেব। নেক্সট প্রশ্ন হচ্ছে গ্রিন হাউস প্রভাবে সবচেয়ে বেশি অবদানকারী গ্যাস কোনটি? নাইট্রোজেন হবে? না, নাইট্রোজেন একদম হবে না। নাইট্রোজেনের হচ্ছে কোনো ভূমিকা নেই গ্রিন হাউসে। ঠিক আছে, তাপ শোষণ খুব কম করে। নাইট্রোজেনে থাকে অ্যামিনো অ্যাসিড, অ্যামিনো অ্যাসিড। ঠিক আছে, নাইট্রোজেনে অ্যামিনো অ্যাসিড থাকে, নিউক্লিয় অ্যাসিড, অ্যামিনো অ্যাসিড, যেটা কি হয় জীবদেহ গঠনে সাহায্য করে থাকে। নাইট্রোজেনকে আমরা সরাসরি গ্রহণ করতে পারি না,
ঠিক আছে, সরাসরি কিন্তু গ্রহণ করতে পারি না, একটা বড় প্রসেস রয়েছে। অক্সিজেন, অক্সিজেনও হবে না, অক্সিজেনও হবে না। অক্সিজেন শ্বাস প্রশ্বাসের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, কিন্তু গ্রিন হাউসে এর কোনো অবদান নেই। অবদান রয়েছে কার্বন ডাই অক্সাইডে, কার্বন ডাই অক্সাইডে। ঠিক আছে, এই যে বিভিন্ন জীব মানে জীবাশ্ম জ্বালানি পোড়ানো, দহন, এই সমস্ত পরিমাণ বৃদ্ধির জন্যই কিন্তু কার্বন ডাই অক্সাইডের পরিমাণ বৃদ্ধি পাচ্ছে, এবং কার্বন ডাই অক্সাইডের পরিমাণ বৃদ্ধি পাওয়ার ফলে কিন্তু গ্লোবাল ওয়ার্মিং হচ্ছে, গ্লোবাল গ্লোবাল ওয়ার্মিং হচ্ছে। তো এই গ্লোবাল ওয়ার্মিং বা গ্রিন হাউসের জন্য কিন্তু সবচেয়ে দায়ী হচ্ছে কার্বন ডাই অক্সাইড, অর্গনও এক্ষেত্রে হবে না। নেক্সট হচ্ছে ট্রপোস্ফিয়ারের গড় উচ্চতা কত? অপশনস গুলো দেখে নি। এবার এখানে যেহেতু গড় উচ্চতা বলেছে, শুধু 5, 8 বা 30 কিলোমিটার হবে না, উত্তরটি হবে 8 থেকে 18। কেন হবে? এটি হচ্ছে পৃথিবী, এটা হচ্ছে নিরক্ষীয় অঞ্চল, এবং এটা হচ্ছে মেরু অঞ্চল। তো নিরক্ষীয় অঞ্চলে ট্রপোস্ফিয়ারের বিস্তার হচ্ছে 18 কিলোমিটার পর্যন্ত, কিন্তু মেরু অঞ্চলে 8 কিলোমিটার। এবার নিরক্ষীয় অঞ্চলে কেন ট্রপোস্ফিয়ারের বিস্তার বেশি? কারণ সূর্য লম্বভাবে এখানে কিরণ দেয়, যার ফলে এই জায়গাটা গরম হয়, বায়ু কি হয়, বেশি মানে প্রসারণ বেশি ঘটে, এক্সপ্যানশন বেশি ঘটে, যার ফলে এর যে বিস্তারটা একটু বেশি দূর পর্যন্ত চলে যায়। কিন্তু নিরক্ষীয় অঞ্চলে তির্যক ভাবে সূর্যরশ্মি পড়ে, সেখানে সেরকম ভাবে গরম হয় না, ঠান্ডায় থাকে, সংকোচন থাকে, যার কারণে এর উচ্চতা কম। ক্লিয়ার? নেক্সট হচ্ছে কোন স্তরের তাপমাত্রা সর্বনিম্ন? এটা কিন্তু বলেছি, আনসারটা আমি বলবো না, আপনারাই বলুন, কমেন্টে জানান যে কোন স্তর সর্বনিম্ন বা শীতলতম স্তর কোনটি, এবং যাকে ঠিক হবে আমি জানিয়ে দেবো। নেক্সট বা লাস্ট প্রশ্ন হচ্ছে নিম্নের কোনটি সঠিক? স্ট্র্যাটোস্ফিয়ারে অধিকাংশ মেঘ সৃষ্টি হয় না, স্ট্র্যাটোস্ফিয়ারে অধিকাংশ মেঘ সৃষ্টি হয় না। স্ট্র্যাটোস্ফিয়ারে ওজনের অবস্থান লক্ষ্য করা যায়, কিন্তু স্ট্র্যাটোস্ফিয়ারে বৃষ্টিপাত হয় না, আবহাওয়াগত কোনো ঘটনা ঘটে না। ট্রপোস্ফিয়ারে অধিকাংশ জলীয় বাষ্প থাকে, কারেক্ট। কারণ কি বলেছি, পৃথিবী পৃষ্ঠ থেকে 6 কিলোমিটারের মধ্যে ম্যাক্সিমাম জলীয় বাষ্প থাকে, এবং এই 6 কিলোমিটার যেখানে ট্রপোস্ফিয়ারের বিস্তার 8 থেকে 18 কিলোমিটার, তার মানে ম্যাক্সিমাম জলীয় বাষ্প অর্থাৎ জলীয় বাষ্পের অধিকাংশই ট্রপোস্ফিয়ারে থাকে। সঠিক আনসার বি। মেসোস্ফিয়ারে ওজনের স্তর অবস্থান লক্ষ্য করা না, মেসোস্ফিয়ারে ওজোন স্তর লক্ষ্য করা যায় না, স্ট্র্যাটোস্ফিয়ারে ওজোন স্তর লক্ষ্য করা যায়। তাহলে ওজোন স্তর কোথায় লক্ষ্য করা যায়? স্ট্র্যাটোস্ফিয়ারে। ঠিক আছে, মেসোস্ফিয়ারে উল্কা পুড়ে ছাই হয়। এক্সোস্ফিয়ারে না, এক্সোস্ফিয়ারে আবহাওয়াগত কোনো ঘটনা ঘটে না, এক্সোস্ফিয়ার একদম বাইরের স্তর, সেখানে কোনো আবহাওয়াগত ঘটনা ঘটে না, সেখানে যে বায়ুমণ্ডল থাকে একদম পাতলা থাকে। ঠিক আছে, আচ্ছা, থ্যাংক ইউ। এই পর্যন্ত আজকের ক্লাস। কেমন লাগলো জানাবেন, এবং কোনো প্রশ্ন বুঝতে অসুবিধা হলে অবশ্যই জানাবেন। থ্যাংক ইউ।